আজকের ভিডিওতে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব, তোমরা দেখতেই পাচ্ছ সেটা ক্লজ। ক্লজ থেকে আমরা আজকে আলোচনা করব এবং এই ক্লজ তোমরা যারা এসএলএসটি জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কতটা ইম্পর্টেন্ট তোমরা কিন্তু জানো। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বা টপিক আমরা বলতে পারি এবং একটু লেন্দি টপিক এবং একটু টাফ টপিক আমি বলবো। কিন্তু এই ক্লজ কিন্তু তোমাকে ভালো করে জানতে হবে, খুব ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় কিন্তু এখান থেকে অনেকগুলো প্রশ্ন থাকবে, ঠিক আছে। তো এখানে আমরা আজকে 30টা এমসিকিউ আলোচনা করব এবং সঙ্গে সঙ্গে আমরা যে এমসিকিউতে যে ক্লজটা আনসার হবে সেই ক্লজ সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। এবার বিষয়টা হচ্ছে, দেখো ক্লজ আমরা এর আগেও শিখে এসেছি, বাট আমরা যেভাবে শিখেছি এখানে আরও অ্যাডভান্স লেভেলে গিয়ে তোমাকে শিখতে হবে ভালো করে। আমরা সাধারণত ক্লজ কেমন শিখেছি, ক্লজ সাধারণত আমরা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এরকম শিখেছি, তাদের কিছু ভাগ শিখেছি, বা আমরা ক্লজ এরকমভাবে শিখেছি যে মেন ক্লজ, ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, ওকে। যাই হোক, সেখানে আমরা আরও কিছু ভাগ শিখেছি, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, সেগুলো তো শিখতেই হবে, বাট আরও কিছু এক্সট্রা তোমাকে জানতে হবে, শিখতে হবে। যেমন এই যে ম্যাট্রিক্স ক্লজ, এগুলো তোমাকে জানতে হবে। ম্যাট্রিক্স ক্লজ, ফ্রি রিলেটিভ ক্লজ, ওকে, এমবিডেড ক্লজ, ফ্যাকচুয়াল ক্লজ, আরও আমরা বলতে পারি রেস্ট্রিকটিভ ক্লজ, নন রেস্ট্রিকটিভ ক্লজ, ওকে। তারপরে হচ্ছে রিডিউসড রিলেটিভ ক্লজ, এরকম আরও অনেকগুলো আছে। আমরা যখন প্রশ্নে আমাদের আসবে সেই অনুযায়ী আমরা আলোচনা করব, ঠিক আছে। তো আমরা আজকে শুরু করছি ক্লজের ক্লাস, ঠিক আছে। চলো, ফার্স্ট কোয়েশ্চেন কী আছে দেখে নেবো এবং সঙ্গে আমরা ক্লজগুলো আলোচনা করে নেব। এবং এটা কিন্তু আমাদের আজকে 13 নম্বর ভিডিও, ঠিক আছে, প্র্যাকটিস ক্লাসের। দেখো ফার্স্ট কোয়েশ্চেন আছে, ইন দ্য সেন্টেন্স দ্য সাজেশন দ্যাট উই পোস্টপন দ্য মিটিং ওয়াজ অ্যাকসেপ্টেড, উই পোস্টপন দ্য মিটিং ওয়াজ অ্যাকসেপ্টেড, দ্য আন্ডারলাইন ক্লজ ইজ। আচ্ছা, এখানে আন্ডারলাইনটা করা নেই, আন্ডারলাইনটা অ্যাকচুয়ালি এটা হবে, ক্লিয়ার, এটা আন্ডারলাইন হবে, দ্যাট থেকে উই পোস্টপন দ্য মিটিং। তো এটাকে আমরা কোন ক্লজের মধ্যে ফেলবো? রিলেটিভ ক্লজ, নাউন ক্লজ ইন অ্যাপোজিশন, নাকি অ্যাডভার্ব ক্লজ, নাকি কমপ্লিমেন্ট ক্লজ? তো ভালো করে বুঝতে হবে, তাহলে আমরা আনসারটা করতে পারবো। তো ভালো করে বুঝতে গেলে আমাকে ভালো করে সেন্টেন্সটা পড়তে হবে। দেখো এখানে কি বলছে, দ্য সাজেশন দ্যাট উই পোস্টপন দ্য মিটিং, ওকে। এই যে দ্যাট, এখানে দ্যাট দিয়ে যুক্ত করা আছে এবং তার আগে দেখো একটা নাউন আছে সাজেশন, এটা হচ্ছে একটা নাউন। তারপরেই বলছে দ্যাট উই পোস্টপন দ্য মিটিং। অ্যাকচুয়ালি এই সাজেশনটা দ্যাট উই পোস্টপন দ্য মিটিং, মানে যদি বলে যে সাজেশনটা কি ছিল, সাজেশনটা হচ্ছে দ্যাট উই পোস্টপন দ্য মিটিং, এটাই হচ্ছে সাজেশন, ঠিক আছে। তো এই দ্যাট উই পোস্টপন দ্য মিটিং, এটা অ্যাকচুয়ালি এই যে সাজেশন ওয়ার্ডটা আছে একেই কোয়ালিফাই করছে, একেই নির্দেশ করছে, ওকে। তো আমরা একটা জিনিস পড়েছিলাম, নাউন ইন অ্যাপোজিশন, তোমরা অনেকেই পড়ে এসছো, আমিও, মানে তোমরা সকলে জানো, তাও একটু ক্লিয়ার করে দিই। যেমন আমি এখানে বললাম মাই ফ্রেন্ড রোহান, মাই ফ্রেন্ড রোহান ইজ এ ডক্টর, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি নাউন ইন অ্যাপোজিশন কী হয়? নাউন ইন অ্যাপোজিশন আমরা জানি যে একটা নাউন আর একটা নাউনের পাশে বসে সেই আর একটা নাউন সম্পর্কে আমাদের এক্সট্রা তথ্য দেয় বা আর একটা নাউনকে কোয়ালিফাই করে, সেটাকে আমরা বলতে পারি নাউন ইন অ্যাপোজিশন, ওকে। আরও ভালোভাবে বলতে গেলে নাউন ইন অ্যাপোজিশন ইজ এ নাউন অর নাউন ফ্রেজ দ্যাট ইজ প্লেসড নেক্সট টু অ্যানাদার নাউন টু এক্সপ্লেন অর আইডেন্টিফাই দ্য প্রায়ার নাউন ক্লিয়ারলি, ঠিক আছে, মোর ক্লিয়ারলি, এটা আমরা বলতে পারি নাউন ইন অ্যাপোজিশন। তো এখানে দেখো মাই ফ্রেন্ড, তারপরে আমি একটা কমা দিয়ে রোহানকে মেনশন করে দিলাম। তো এই রোহান ইজ ইন অ্যাপোজিশন, কার অ্যাপোজিশন? এই যে মাই ফ্রেন্ড, ঠিক আছে, মাই ফ্রেন্ডটাকে না রোহান, তো রোহান হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন, ইজ ইন অ্যাপোজিশন, এই অ্যাপোজিশন ফর্মে আছে। কার অ্যাপোজিশন? এই যে ফ্রেন্ডের অ্যাপোজিশনে, ফ্রেন্ড হচ্ছে নাউন, ঠিক আছে। তো আশা করি নাউন ইন অ্যাপোজিশন জিনিসটা কি বোঝা গেছে। এবং এখানেও দেখো সেই কনসেপ্টটা আছে, এই যে দ্যাট উই পোস্টপন দ্য মিটিং, এটা অ্যাকচুয়ালি সাজেশনকে ক্লিয়ার, মানে ক্লারিফাই করছে, বা সাজেশন এটাকে ক্লিয়ারলি মেনশন করে দিচ্ছে, ঠিক আছে। তাই এটাকে আমরা বলবো নাউন ক্লজ ইন অ্যাপোজিশন, অপশন বি হবে এখানে সঠিক আনসার। এবার তোমাদের আর একটা কনফিউশন হতে পারে, দেখো এখানে রিলেটিভ ক্লজ অনেকের মনে হতে পারে এবং আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো রিলেটিভ ক্লজ বা যেটা অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যেই পড়ে থাকে, তো এখানে অনেকে রিলেটিভ ক্লজ আনসার করতে পারে, কারণ তাদের মনে হতে পারে সাজেশন নাউন এবং সাজেশন সম্পর্কে এই যে উই পোস্টপন দ্যাট উই পোস্টপন দ্য মিটিং। তো অ্যাকচুয়ালি রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ কী হয়? অ্যাডজেক্টিভ আমরা কখন ইউজ করি? যখন নাউন সম্পর্কে নাউনের দোষ গুণ, বাংলায় যদি বলি আমরা নাউনের দোষ গুণ অবস্থা বোঝাই। বাট এখানে তার থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা কিন্তু এই যে সাজেশন ওয়ার্ডটাকেই ক্লারিফাই করে দিচ্ছে, দ্যাট উই পোস্টপন দ্য মিটিং, মানে সাজেশনটাই ছিল দ্যাট উই পোস্টপন দ্য মিটিং, ঠিক আছে। তাই এখানে নাউন ক্লজের পরিবর্তে, মানে মোর অ্যাপ্রোপ্রিয়েট যদি আনসার বলতে হয়, তাহলে সেটাকে আমাকে নিতে হবে নাউন ক্লজ ইন অ্যাপোজিশন,
ক্লিয়ার করতে পেরেছি আশা করি, ঠিক আছে। নেক্সট, আইডেন্টিফাই দ্য ম্যাট্রিক্স ক্লজ ইন দ্য সেন্টেন্স। দেখো ম্যাট্রিক্স ক্লজ সম্পর্কে আমি বলছিলাম, ম্যাট্রিক্স ক্লজ এখানে কোথায় আছে আমাকে জানতে হবে। তার আগে ম্যাট্রিক্স ক্লজ জিনিসটা কি একটুখানি জেনে নেব। ম্যাট্রিক্স ক্লজ কিছুই না, ম্যাট্রিক্স ক্লজ আমাকে আমরা বলতে পারি ম্যাট্রিক্স ক্লজ ইজ দ্য মেইন অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইন আ সেন্টেন্স দ্যাট কন্টেন্স ওন অর মোর সাবঅর্ডিনেট অর এমবিডেড ক্লজেস। ওকে, যেমন আমি যদি বলি, মানে আরও ভালোভাবে বলতে গেলে এই ম্যাট্রিক্স ক্লজ কিছু না, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যেই পড়ে এবং একটা সেন্টেন্সে দুটো তিনটে আমরা ক্লজ নিতেই পারি এবং যেখানে মেন ক্লজটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে, যে ক্লজটা ইন্ডিপেন্ডেন্ট সেটাকে আমরা ম্যাট্রিক্স ক্লজ হিসেবে নেব, কিন্তু তার সঙ্গে আমাদের কিছু সাবঅর্ডিনেট বা এমবিডেড ক্লজ থাকবে, ঠিক আছে। আর সাবঅর্ডিনেট ক্লজ আমরা জানি, সাবঅর্ডিনেট ক্লজ মানে আমরা বলে থাকি অধীনস্থ, মানে সে কারোর আন্ডারে থাকে, মানে সে একা একা বসতে পারে না, ইনকমপ্লিট সেন্স থাকে। ওকে, তো এই যদি সেন্টেন্সটা আমরা দেখি, দেখো অলদো হি নিউ দ্য আনসার হি রিমেইনড সাইলেন্ট। দেখো হি রিমেইনড সাইলেন্ট, এটা একটা পূর্ণ রূপ আছে, এর মধ্যে একটা মানে পূর্ণ মিনিং আছে, তো এটাকে আমরা বলবো ম্যাট্রিক্স ক্লজ। কারণ ম্যাট্রিক্স ক্লজ আমি একটুখানি আগেই বললাম, এটা হচ্ছে একটা মেন অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে থাকে, ঠিক আছে, যাদের সঙ্গে কিছু এমবিডেড ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তো এই যে অলদো হি নো দ্য আনসার, এটা আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজ, তো এই মেন ক্লজের সঙ্গে কিন্তু এই সাবঅর্ডিনেট ক্লজটা আছে, ক্লিয়ার। তো এই মেন ক্লজটাকে আমরা বলবো বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে আমরা বলবো ম্যাট্রিক্স ক্লজ। তো এখানে হি রিমেইন সাইলেন্ট হয়ে যাবে সঠিক আনসার, অপশান বি। ওকে, তো ম্যাট্রিক্স ক্লজ কি আশা করি বোঝা গেল, এবং সাবঅর্ডিনেট ক্লজ এটা সকলে জানে, সাবঅর্ডিনেট বা এমবিডেড ক্লজ একই জিনিস। চলো, এই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, হুইচ ইজ ফ্যাক্টিভ নাউন ক্লজ। দেখো এই একটা ওয়ার্ড ফ্যাক্টিভ নাউন ক্লজ, অ্যাকচুয়ালি ফ্যাক্টিভ নাউন ক্লজ এটা আমি তোমাদের খুব সম্ভবত টেলিগ্রামে দিয়েছিলাম, অনেকে আনসার করেছে। তো অ্যাকচুয়ালি হোয়াট ইজ ফ্যাক্টিভ নাউন ক্লজ। ফ্যাক্টিভ নাউন ক্লজ মানে অ্যাকচুয়ালি যে সেন্টেন্সের দ্বারা বা যে ক্লজের দ্বারা ফ্যাক্ট বোঝাবে, ফ্যাক্ট, সেটাই হচ্ছে ফ্যাক্টিভ নাউন ক্লজ। তো এখানে দেখি কোথায় ফ্যাক্ট বোঝাচ্ছে। আই থিঙ্ক দ্যাট হি ইজ হিয়ার, আমার মনে হয় সে এখানে আছে। দেখো এই যে আই থিঙ্ক ওয়ার্ডগুলো, দেখো আই থিঙ্ক মানে তার মনে হয়, বাট এটা কিন্তু কোনো ফ্যাক্ট নয়, মনে হয়, থাকতেও পারে নাও থাকতে পারে, ঠিক আছে। আমরা সেকেন্ড আনসার অ্যাকচুয়ালি আমাদের বি হবে। আমরা যদি সিটা দেখি, আই হোপ দ্যাট হি কামস, দেখো এখানে হোপ, সে আশা করছে সে আসতেও পারে, বাট নাও তো আসতে পারে, মানে এটা ফ্যাক্ট নয়। তারপরে এখানে দেখো আই বিলিভ, এটাও তাই, আমি বিশ্বাস করি, হি নোজ, আমি বিশ্বাস করি সে জানে, সে তো নাও জানতে পারে। তাই এদের মধ্যে কংক্রিট কিন্তু ফ্যাক্ট নেই, ফ্যাক্ট আছে এখানে। দেখো আই রিগ্রেট দ্যাট আই হার্ট ইউ, আমি তোমাকে আঘাত করেছি তার জন্য আমি রিগ্রেট করছি। তো এখানে এটার মধ্যে একটা ফ্যাক্ট আছে। তো অপশান, এটা কিন্তু আমাদের আনসার হবে না, অপশান বি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। এটা হচ্ছে ফ্যাক্টেটিভ নাউন ক্লজ। নেক্সট, আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আর আর ইম্পর্টেন্ট একটা কথা বলে দিই, এই পিডিএফ কিন্তু তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, তাই এখনই যারা দেখছো ভিডিওটি অবশ্যই টেলিগ্রামে জয়েন করো, এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে কিন্তু আমি শুধু এই পিডিএফটা দেবো না, আরও কিন্তু সেখানে ডেলি প্রশ্ন মানে সেখানে আপলোড করা হয় বা কুইজ আকারে দেওয়া হয়, সকলে কিন্তু পার্টিসিপেট করে, চাইলে তুমিও করতে পারো। তো অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন করে নেবে, এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক আছে, আর পিডিএফ আমি দিয়ে দেবো ওখানেই। হুইচ সেন্টেন্স কন্টেন্টস এ কম্প্যারেটিভ কোরিলেটিভ ক্লজ। কম্প্যারেটিভ কোরিলেটিভ আমরা কথাটা আগে জেনেছি, আর কম্প্যারেটিভ আমরা জানি যেখানে তুলনা বোঝাবে, আর কম্প্যারেটিভ মানেই সেখানে আর থাকবে, এটা আমরা জানি, ঠিক আছে। তো এখানে বলছে কোরিলেটিভ কম্প্যারেটিভ। দেখো হি রান সো ফাস্ট দ্যাট হি ওন, দ্য ফাস্টার ইউ ড্রাইভ দ্য রিস্কার ইট বিকামস, হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং সিন্স ইটস লেটস গো। ওকে, তো এখানে কম্প্যারেটিভ বললাম মানে ইয়ার থাকবে, তো এখানে অপশান বিতেই দেখো দ্য ফাস্টার ইউ ড্রাইভ দ্য রিস্কার ইট বিকামস। এবার এখানে তোমাদের একটা প্রশ্ন হতে পারে, কম্প্যারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা সাধারণত এই দাটা ইউজ করি না, বাট ইউজ টোটালি হবে না এমন কোনো কথা নেই, ইউজ এইভাবেই হয়ে থাকে, দ্য ফাস্টার ইউ ড্রাইভ দ্য রিস্কার ইট বিকামস। কিন্তু এখানে যখন আমরা একবার ব্যবহার করব, আমরা সেকেন্ড ক্লজেও কিন্তু আমাদেরকে দাটা ব্যবহার করতে হবে। এখান থেকে তোমাদের এরর কারেকশান আসে, মনে করো এই দাটা উড়িয়ে দেবে, ঠিক আছে, এই দাটা উড়িয়ে দেবে, দিয়ে বলবে দ্য ফাস্টার ইউ ড্রাইভ রিস্কার ইট বিকামস, বাট সেন্টেন্সটা কিন্তু ভুল, এখানে তোমাকে কিন্তু দাটা রাখতে হবে, এটাই হচ্ছে নিয়ম। এবং আমরা বলতে পারি এটা কম্পারেটিভ যে ডিগ্রি তার একটা ব্যতিক্রম নিয়ম আমরা বলতেই পারি, ঠিক আছে।
তো এটা কিন্তু মাথায় রাখবে, এখানেও দা থাকবে। তো এটাই হয়ে যাবে আমাদের কম্পারেটিভ কোরিলেটিভ ক্লজ। নেক্সট, in the issue is whether he lied, the clause whether he lied functions as, এখানে এই যে whether he lied এটা কি হিসেবে ফাংশন করছে? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ডাউট, কমপ্লিমেন্ট ক্লজ, কন্ডিশনাল ক্লজ নাকি নন ফাইনাইট নাউন ক্লজ? এখানে দেখো দ্য ইস্যু, তারপরে ইজ হোয়েদার হি লাইড, ইস্যুটা কি? ইস্যুটা হচ্ছে হোয়েদার হি লাইড, এখানে এটাই হচ্ছে ইস্যু। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি এটাকে আমরা বলে থাকি কি বলতো, এটাকে বলে থাকি কমপ্লিমেন্ট, ঠিক আছে, নাউন কমপ্লিমেন্ট বলে থাকি। তো এই ইস্যুটা কি? ইস্যুটাই হচ্ছে হোয়েদার হি লাইড, সে মিথ্যা বলছে কি না, ঠিক আছে। তো এখানে ইস্যুটা হচ্ছে নাউন, ওকে। দ্য ইস্যু ইজ হোয়েদার হি লাইড, এটাই হচ্ছে ইস্যু। তো এটাকে আমরা কমপ্লিমেন্ট বলে থাকি। তো কমপ্লিমেন্ট মিনস হচ্ছে নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেওয়া, সেটাকে আমরা বলে থাকি কমপ্লিমেন্ট। তো এখানে অপশান বি হয়ে যাবে সঠিক আনসার, কমপ্লিমেন্ট ক্লজ, এটা একটা কমপ্লিমেন্ট ক্লজ, ঠিক আছে। দ্য ইস্যু ইজ হোয়েদার হি লাইড, এই হোয়েদার হি লাইড এটা একটা কমপ্লিমেন্ট ক্লজ, ঠিক আছে। নেক্সট, the athlete who had broken several records announced her retirement. What kind of adjective clause it is? এখানে বলেই দিয়েছে হোয়াট কাইন্ড অফ অ্যাডজেক্টিভ ক্লজ। তো এটার মধ্যে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য অ্যাথলিট হু হ্যাড সেভারাল রেকর্ডস অ্যানাউন্স আর রিটায়ারমেন্ট। এবার এখানে দেখো অ্যাডজেক্টিভ ক্লজ কেন, এখানে প্রথমে দ্য অ্যাথলিট নাউন আছে, অ্যাথলিট নাউন, তারপরে বলছে হু হ্যাড ব্রকেন সেভারাল রেকর্ডস, যে অনেকগুলো রেকর্ড ভেঙেছে। তো এই যে হু হ্যাড ব্রকেন, এই হুটা কার জন্য বসছে? এই হুটা অ্যাকচুয়ালি অ্যাথলেটিকের জন্যই বসছে, অ্যাথলিটের জন্যই বসছে। আর অ্যাথলিট হচ্ছে এখানে নাউন, তাই এর জন্য এখানে মানে নাউন সম্পর্কে এখানে বলে দিচ্ছে, তাই এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলা হয় বা অ্যাডজেক্টিভ ক্লজ হবে এটা, ঠিক আছে। এবং বিষয় হচ্ছে এখানে প্রশ্ন হচ্ছে হোয়াট কাইন্ড অফ অ্যাডজেক্টিভ ক্লজ ইট ইজ, এটা অ্যাডজেক্টিভ কোন ধরনের অ্যাডজেক্টিভ ক্লজ? রেস্ট্রিকটিভ ক্লজ, নন রেস্ট্রিকটিভ, নাউন ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ। আমি বলেছি এখানে বলেই দিয়েছি অ্যাডজেক্টিভ ক্লজ, আর অ্যাডজেক্টিভ ক্লজ হলে তো অ্যাডভার্বিয়াল ক্লজ হবে না, নাউন ক্লজও হবে না। এইবার প্রশ্ন হচ্ছে রেস্ট্রিকটিভ ক্লজ আর নন রেস্ট্রিকটিভ ক্লজ, এটাও ইম্পর্টেন্ট একটা জায়গা তোমাদেরকে, অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে এটা পড়ে থাকে। তো এই যে রেস্ট্রিকটিভ ক্লজ আর নন রেস্ট্রিকটিভ এই জিনিসটা, এই দুটোতে মোটামুটি আমাদের আনসার হবে। এবার তাহলে বলো কোনটা সঠিক আনসার হওয়ার সম্ভাবনা এখানে আছে। দেখো এখানে সহজে বোঝার উপায় হচ্ছে একটাই, রেস্ট্রিকটিভ ক্লজটা সবসময়, রেস্ট্রিকটিভ ক্লজে সবসময় কমা থাকবে না, ঠিক আছে। রেস্ট্রিকটিভ ক্লজ উইদাউট কমা, আর নন রেস্ট্রিকটিভ কমা উইথ কমা, নন রেস্ট্রিকটিভ ক্লজ উইথ কমা। তো এখানে দেখো কমা আছে, ঠিক আছে। নন রেস্ট্রিকটিভ ক্লজে এরকম কমা দেওয়া থাকবে, বাট রেস্ট্রিকটিভ ক্লজে কিন্তু এরকম কোনো কমা দেওয়া থাকবে না, এখানে যে কমাটা আছে। তো এটা যেহেতু কমা আছে তাই এটাকে আমরা বলবো নন রেস্ট্রিকটিভ, ঠিক আছে। নন রেস্ট্রিকটিভ, অপশান বি সঠিক আনসার। আর রেস্ট্রিকটিভ হলে উইদাউট কমা, ক্লিয়ার। নেক্সট, in the sentence it is crucial that he arrive on time, the clause that he arrive on time is an example of, এই যে that he arrive on time, ওকে, এটাকে কি বলছে? ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কিসের এক্সাম্পল? ইন্ডিকেটিভ কমপ্লিমেন্ট ক্লজ নাকি ম্যান্ডেটিভ সাবজাংটিভ ক্লজ, কন্ডিশনাল ক্লজ নাকি নাউন ক্লজ অফ পারপাস। ইট ইজ ক্রুশিয়াল দ্যাট হি অ্যারাইভ অন টাইম। এখানে একটা জিনিস ভালো করে দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম সেই মুড পড়ানোর সময় আমরা বিশেষ করে সাবজাংটিভ মুডের দুটো ভাগ করেছিলাম, প্রেজেন্ট সাবজাংটিভ এবং পাস্ট সাবজাংটিভ। এবং প্রেজেন্ট সাবজাংটিভ মুডের একটা নিয়ম হচ্ছে সবসময় বেস ভার্ব ইউজ হয় বা ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার হয়, বা সেখানে একটা বি ভার্বের ইউজ হয়ে থাকে সাধারণত, ঠিক আছে। বি ভার্ব ইউজ হয়ে থাকে বা যে ভার্বটা ইউজ হবে তার বেস ফর্ম বা V1 ইউজ হয়, ওকে। এবার এখানে তুমি দেখো এখানে হি আছে, ইট ইজ ক্রুশিয়াল, এই যে ইট ইজ প্রেজেন্ট টেন্স বলে দিচ্ছে, প্রেজেন্ট টেন্সে আছে। আর হি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হি যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তারপরে অ্যারাইভ না হয়ে সাধারণত অ্যারাইভস হওয়ার কথা ছিল, অ্যারাইভস হওয়ার কথা ছিল, মানে এর সঙ্গে এস যুক্ত কথা ছিল, ঠিক আছে। বাট এস কিন্তু এখানে দেয়নি, তার মানে কি এটা প্রেজেন্ট সাবজাংটিভ মুডে আছে, ঠিক আছে। যেহেতু এখানে দেখো ভার্বের বেস ফর্ম বা V1 ইউজ হয়েছে, কোনো রকম এস যুক্ত হয়নি, ঠিক আছে। তাই এটা হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ মুডে আছে, তাই এখানে এই ক্লজটা হয়ে যাবে ম্যান্ডেটিভ সাবজাংটিভ ক্লজ, ঠিক আছে। তুমি যদি ম্যান্ডেটিভটা নাও জানো, এই সাবজাংটিভ ক্লজ এটাকে দেখলেই আনসারটা
কিন্তু এখানে হয়ে যাবে। ওকে, এটা সাবজাংটিভ ক্লজ হবে, মানে এটা কিন্তু আমরা মুডেরও একটা প্রশ্ন বলতে পারি। মুড কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর আগে বা তার আগের ভিডিওতে সম্ভবত আমরা মুড সম্পর্কে কিন্তু ডিটেলসে আলোচনা করেছি, মানে সেখানে মুড সম্পর্কে প্র্যাকটিস করেছি, আর মুডসের কিন্তু ডিটেলস ক্লাসও করে দেওয়া আছে, দেখে নিতে পারো। খুবই ইম্পর্টেন্ট টপিক মুড ক্লজ এগুলো, ঠিক আছে। তো এটার অপশান বি হয়ে যাবে। নেক্সট, আইডেন্টিফাই দ্য ফাংশন অফ দ্য আন্ডারলাইন ক্লজ, শি ইজ হ্যাপি বিকজ শি পাস্ট দ্য এক্সাম। এটা সহজ একটা প্রশ্ন, আমার মতে সহজেই তোমরা আনসার করতে পারবে। দেখো এখানে বলছে শি ইজ হ্যাপি, কেন সে হ্যাপি, হোয়াই, কারণ বোঝাচ্ছে বিকজ শি পাস্ট দ্য এক্সাম। আর এই যে রিজন, ঠিক আছে, বা আমরা বলতে পারি কন্ট্রাস্ট বা প্লেস, ওকে, প্লেস, এরকম আরও কিছু আছে যেগুলোকে বোঝালে আমরা সেখানে, বা টাইম, ঠিক আছে, টাইম হয়, টাইম বোঝালে আমরা সেখানে অ্যাডভার্বিয়াল ক্লজের ইউজ করি। তো এখানে যেহেতু দ্য রিজন বোঝাচ্ছি, শি ইজ হ্যাপি কেন, বিকজ, এই যে বিকজ ওয়ার্ডটা দিয়ে রিজনটা আমরা প্রকাশ করি। শি ইজ হ্যাপি বিকজ শি পাস্ট দ্য এক্সাম। তো এটা অ্যাকচুয়ালি অ্যাডভার্বিয়াল ক্লজের উদাহরণ, অ্যাডভার্বিয়াল ক্লজ রিজন, এই যে, ঠিক আছে, অপশান সি হবে সঠিক আনসার। নেক্সট, হুইচ সেন্টেন্স ফিচার্স আ নাউন ক্লজ ইন অ্যাপোজিশন। নাউন ক্লজ ইন অ্যাপোজিশন আমরা একটা করলাম, হ্যাঁ, আবার একটা এখানে দিয়েছে। The belief that ghosts exist is irrational. I know that she left early. He runs as if he were a deer. The boy who helped me was kind. দেখো, বিলিফ কি এখানে নাউন, বিলিফ হচ্ছে নাউন, এবং বিলিফটা কি বলছে, একটা বিশ্বাস, এই বিশ্বাসটা কি তারপরেই বলে দিচ্ছে, দ্যাট ঘোস্ট এক্সিস্ট ইজ ইররেশনাল। ঘোস্ট এক্সিস্ট ইজ ইররেশনাল বলেই দিচ্ছে। তো এটা আমরা পড়লাম একটুখানি আগে, এই রিলেটেড একটা প্রশ্ন করলাম, তাই এখানে আর বেশি বলার কিছু নেই। দ্য বিলিফটা কি, দ্য ঘোস্ট এক্সিস্ট ইররেশনাল, এটাই হচ্ছে বিলিফ। তাই এটাকে আমরা সেই নাউন ইন অ্যাপোজিশনের দিক থেকে দেখতে গেলে এটাকে বলবো আমরা নাউন ক্লজ ইন অ্যাপোজিশন, ঠিক আছে, নাউন ক্লজ ইন অ্যাপোজিশন। তো অপশান এ হয়ে যাবে এটার জন্য সঠিক আনসার। এটা নিয়ে বেশি আর বললাম না, কারণ ফার্স্ট কোশ্চেনটা আমাদের এই মাপেরই ছিল। নেক্সট কোশ্চেন দেখব, the painting that hangs in the museum's main wall was donated by a famous artist. Which type of adjective clause is used here? এখানেও দেখো adjective clause এখানে বলে দিয়েছে, the painting that hangs in the museum। এই যে that hangs in the museum, এটা অ্যাকচুয়ালি পেন্টিং সম্পর্কেই বলছে। পেন্টিং হচ্ছে এখানে নাউন, আর পেন্টিং সম্পর্কে এটা বলছে, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। পেন্টিং দ্যাট হ্যাংস ইন দ্য মিউজিয়ামস মেন হল ওয়াজ ডোনেটেড বাই আ ফেমাস আর্টিস্ট। তো এখানে কোন ধরনের অ্যাডজেক্টিভ ক্লজ সেটা বলতে হবে, নন ডিফাইনিং, ডিফাইনিং রেস্ট্রিকটিভ ক্লজ, সাবঅর্ডিনেট নাউন ক্লজ, নাকি এলিপ্টিক্যাল ক্লজ। এই যে এলিপ্টিক্যাল ক্লজ এটাও কিন্তু একটা ক্লজের মধ্যেই পড়ে থাকে। তো এখানে আমরা যদি দেখি আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ বলেই দিয়েছে, তাহলে যে সাবঅর্ডিনেট ক্লজ হবে না, এলিপ্টিক্যাল ক্লজ এখানে আসছেই না। আর আমরা একটুখানি আগে পড়লাম অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে হচ্ছে রেস্ট্রিকটিভ এবং নন রেস্ট্রিকটিভ করতেই পারি। তো এখানে যদি তুমি রেস্ট্রিকটিভ এই ওয়ার্ডটা দেখো, আমি বলেছি রেস্ট্রিকটিভ ক্লজ উইদাউট কমা, আর নন রেস্ট্রিকটিভ উইথ কমা, ঠিক আছে, এখানে কোনো কমা নেই, তাই এটা রেস্ট্রিকটিভ ক্লজই হবে। তো এটা ডিফাইনিং রেস্ট্রিকটিভ ক্লজ। এটা ডিফাইনিং কেন, অ্যাকচুয়ালি এই যে দ্য ক্লজ, দেখো এই যে দ্য ক্লজ যেটা আছে, দ্যাট হ্যাংস ইন দ্য মিউজিয়ামস মেইনস হল, ইট স্পেসিফাইজ হুইচ পেন্টিং ইজ বিং ডিসকাসড। কোন, এটা স্পেসিফাই করছে কোন পেন্টিংটার কথা অ্যাকচুয়ালি বলা হচ্ছে, যে পেন্টিংটা দেয়ালে ঝোলানো আছে সেই পেন্টিংটারই কিন্তু কথা বলা হচ্ছে। ওকে, এত কিছু না দেখেও তোমরা এটা দেখেও আনসারটা করতে পারবে, যে রেস্ট্রিকটিভ উইথ কমা, উইদাউট কমা, অ্যান্ড নন রেস্ট্রিকটিভ উইথ কমা। তো এখানে কোনো কমা নেই, তাই এটা রেস্ট্রিকটিভ এবং এটা ডিফাইনিং রেস্ট্রিকটিভ ক্লজ। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের সঙ্গে একটু ইনফরমেশন শেয়ার করবো। আমাদের কিন্তু ক্রাশ কোর্স চলছে, তোমরা চাইলে সেখানে অ্যাড হতে পারো, জয়েন হতে পারো। অনেকেই ক্লাস করছে, তোমরা তাদের সঙ্গে ক্লাস করতে পারো। এখানে তোমরা যে কোনো একটা প্রত্যেকটা টপিকের টেক্সট অ্যানালিসিস ভিডিও পেয়ে যাবে, সেখানে লাইন বাই লাইন অ্যানালিসিস হয়ে থাকে, এবং প্রত্যেকটা টপিক থেকে একটা অ্যানালিসিস পিডিএফ থাকবে, ঠিক আছে, যে পিডিএফটাতে সেই টপিকটা সম্পর্কে A to Z তথ্য দেওয়া থাকবে, ঠিক আছে, একটা ডেসক্রিপটিভ টাইপের বড় পিডিএফ, সেখানে সমস্ত রকম, সেখানে তোমরা অনলাইনেরও পেয়ে যাবে প্রত্যেকটা টপিক থেকে, এবং সেই প্রত্যেকটা টপিক থেকে আরও একটা পিডিএফ তোমরা এমসিকিউ আকারে একটা পিডিএফ তোমরা পেয়ে যাবে, যেখানে সমস্ত রকম এক্সাম ওরিয়েন্টেড পিডিএফ কভার করা থাকবে। ওকে,
আর এই যে A to Z পিডিএফটা যেটা বললাম, এখানে তোমাদের বোঝার সুবিধার্থে নোটসটা কিন্তু বাংলাতেও দেওয়া থাকবে, ইংলিশ প্লাস বাংলা। ওকে, তো তোমরা যদি নিতে চাও অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে মেসেজ করবে। ঠিক আছে, আমি সেখানে ডিটেলস তোমাদের সব কিছু জানিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো, ডেমোও দেখতে পারো। তো এই নাম্বারে মেসেজ করবে যদি কেউ নিতে চাও। আর যাদের প্রিপারেশন ভালো, যারা মনে করছো শুধু প্র্যাকটিস দরকার, তাদের জন্য কিন্তু প্র্যাকটিস ব্যাচও আছে। ওকে, তো তোমরা চাইলে এখানেও অ্যাড হতে পারে, এখানে শুধুমাত্র প্র্যাকটিস বা মক টেস্ট তোমরা দিতে পারবে। এখানে ভালো মক টেস্টও চলছে, এখানে তোমরা টপিক ওয়াইজ মক টেস্ট দিতে পারবে, মিক্সড মক টেস্ট আকারে দিতে পারবে। ঠিক আছে, ফুল লেন্থ মক টেস্টও অবশ্যই হবে। সব মিলিয়ে কিন্তু তোমরা প্রচুর মক টেস্ট পাবে, 80টা প্লাস, পুরোটাই অনলাইনে হবে এবং পুরোটা সিলেবাস অনুযায়ী কিন্তু সাজানো সব কিছু। ঠিক আছে, টেস্ট শেষে তোমরা তোমার নিজের স্কোর দেখতে পাবে, কোনটার আনসার ভুল, কোনটার আনসার ঠিক হলো সেটাও দেখতে পাবে। কিন্তু যারা আগের যে ব্যাচটার কথা বললাম, সেই ব্যাচে যারা জয়েন হবে তারা কিন্তু এই মক টেস্টটা আর নেবে না, কারণ এই মক টেস্ট ওই ব্যাচের মধ্যেই ইনক্লুড থাকবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাব। আর তোমাদের একটা কথা বলে দিই, তোমরা খুব সম্ভবত নোটিশ পেয়ে গেছো, কিন্তু কোর্টে কিন্তু সব রকম কেস ডিসমিস হয়ে গেছে। সুতরাং পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরে, ধরে রাখো সেপ্টেম্বরেই পরীক্ষা তোমাদের হচ্ছে। আজকের কথা বলছি, যে কেস ছিল সব রকম কিন্তু ডিসমিস হয়েছে, তো সুতরাং পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরেই, এবং যে গেজেট পাবলিশ হয়েছে সেই অনুযায়ী পরীক্ষাটা হবে। সুতরাং প্রিপারেশান সবার খুব ভালো চাই, এবং সবাই ভালো রকম প্রিপারেশান নিচ্ছে, আরও ভালো রকম প্রিপারেশান নেওয়া দরকার, কারণ কম্পিটিশান কিন্তু খুব টাফ হতে চলেছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখবো, আইডেন্টিফাই ফ্রি রিলেটিভ ক্লজ। ওকে, তো এখানে ফ্রি রিলেটিভ ক্লজ কোথায় আছে? আই স হোয়াট হি ডিড, হি সেইড দ্যাট হি ওয়াজ টায়ার্ড, হোয়েন শি কামস উই উইল স্টার্ট, ইফ হি উইন্স উই সেলিব্রেট। কোনটা হবে? দেখো, এই যে ফ্রি রিলেটিভ ক্লজ কিছুই না অ্যাকচুয়ালি। ফ্রি রিলেটিভ ক্লজ তোমরা, এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, এই ফ্রি রিলেটিভ ক্লজ হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এটা সাধারণত নাউন হিসেবে কাজ করে। এটা ইট অ্যাক্টস লাইক এ নাউন, লাইক এ নাউন ইন এ সেন্টেন্স। ঠিক আছে, এটা একটা সেন্টেন্সের নাউন হিসেবে কাজ করে, এবং এর আরও একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এটা সাধারণত WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, WH ওয়ার্ডের মধ্যে থাকবে। তো এই ক্যারেক্টারিস্টিকগুলি যদি আমরা বিচার করি, এর মধ্যে কোনটা হবে ফ্রি রিলেটিভ ক্লজ? দেখো, এখানে প্রথম বলছে আই স হোয়াট হি ডিড, আমি দেখেছিলাম, হোয়াট হি ডিড। এখানে দেখো, এই স হচ্ছে ভার্ব, আমরা ভার্ব পেয়ে গেলাম, এবং এর ভার্বের অবজেক্ট হচ্ছে এখানে হোয়াট হি ডিড। ঠিক আছে, আই স হোয়াট হি ডিড, সে কী করেছিল আমি সেটা দেখেছিলাম, এটা পুরোটা এখানে কিন্তু অবজেক্ট, এটা হচ্ছে এখানে অবজেক্ট। আর আমরা জানি কোনো সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হতে গেলে তাকে নাউন বা প্রোনাউন হতে হয়, তো এটা পুরোটা অবজেক্ট, এবং এখানে ইট অ্যাক্টস লাইক আ নাউন। সুতরাং এটাই হবে আমাদের সঠিক আনসার, ফ্রি রিলেটিভ ক্লজ। ফ্রি রিলেটিভ ক্লজ কী বললাম, যেটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট নয়, যে মানে নির্ভরশীল একটা ক্লজ, এবং এটা একটা নাউন হিসেবে কাজ করে, এবং এটা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়। তো এটাকে আমরা বলবো, এই যে এটাকে আমরা বলবো ফ্রি রিলেটিভ ক্লজ, যেটা আই স, এই স ভার্ব এর অবজেক্ট হিসেবে কাজ করছে, এই হোয়াট হি ডিড, সে কী দেখেছিল। ঠিক আছে, আর এটা অবজেক্ট হিসেবে কাজ করছে, এবং এটা হচ্ছে নাউন ফর্মে কাজ করছে। ঠিক আছে, তারপরে সেন্টেন্সগুলো যদি দেখো, হি সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড, এখানে হি সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড, এখানে কিন্তু হচ্ছে না। তারপরে হোয়েন শি কামস উই উইল স্টার্ট, ইফ শি উইন্স উই সেলিব্রেট। ওকে, এখানে তো কন্ট্রাস্ট বোঝাচ্ছে বা কন্ডিশন বোঝাচ্ছে, এটাও একরকম কন্ডিশন, হোয়েন শি কামস উই উইল স্টার্ট। ওকে, তো এটা অ্যাকচুয়ালি অপশান এ সঠিক আনসার হয়ে যাবে। নেক্সট, চুজ দ্য ক্লিপড সেন্টেন্স। এই ক্লিপড সেন্টেন্সের উপরেও আমাদের পুরো একটা ক্লাস আছে, 18 মিনিট, খুব সম্ভবত কত সেকেন্ডের একটা ক্লাস আছে, সেটা তোমরা দেখে নিতে পারবে। ক্লিপটের কয়েকটা ভাগ হয়, সেখানেও আমি বলে দিয়েছি। তো এই ক্লিপ, এটাও কিন্তু ক্লজের মধ্যেই আমরা ফেলতে পারি। ঠিক আছে, ক্লিপ সেন্টেন্স থেকে আগের বার 2016-র কথা বলছি, 2016-তে কিন্তু প্রশ্ন এসেছিল ক্লিপ সেন্টেন্স থেকে। তো এখানে ক্লিপ সেন্টেন্স আমরা কখন ইউজ করি? আমরা মানে এমফাসাইজ করার জন্য, ঠিক আছে, আমরা ক্লিপ সেন্টেন্সকে ইউজ করে থাকি। যেমন আমি যদি বাংলায় তোমাদের বলার চেষ্টা করি, আমি যদি এরকম বলি যে রাম এই কাজটি করেছে, ঠিক আছে, এটাকে যদি আরও এমফাসাইজ দেওয়া যায়, আরও জোর দেওয়া যায়, রাম এই কাজটাই করেছে, এই রামই এই কাজটা করেছে, এটাকে এমফাসাইজ করা হয়েছে। ঠিক আছে, আমি সাধারণত বললাম রাম ডিড দ্য ওয়ার্ক, রাম ডিড দ্য ওয়ার্ক,
তারপরে এটা নর্মাল একটা সেন্টেন্স, আমি যদি এরকম বলি, ইট ওয়াজ রাম হু ডিড দ্য ওয়ার্ক। দেখো এখানে জোর দেওয়া হচ্ছে না, রামকে এমফাসাইজ করা হচ্ছে, রামকে, ইট ওয়াজ রাম হু ডিড দ্য ওয়ার্ক। ঠিক আছে, এটাকে বলা হয় ক্লেফট সেন্টেন্স এমফাসাইজ করার জন্য। আর সেখানে সাধারণত ক্লেফটের কয়েকটা ভাগ আছে, ইট ক্লেফট, অল ক্লেফট। এটা ইট ক্লেফট দিয়ে বেশিরভাগ সেন্টেন্সে তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে। তো এখানে দেখো অপশান এতেই আসে, ইট ওয়াজ হিজ কারেজ দ্যাট সেভড আস। ইট ওয়াজ হিজ কারেজ দ্যাট সেভ আস, এটাকে আমরা জেনারেলি এইভাবে বলতে পারতাম, হিজ কারেজ সেভ আস। ঠিক আছে, এরকম আমরা বলতে পারতাম, হিজ কারেজ সেভড আস, এরকম আমরা বলতে পারতাম। সেখানে আমি বলছি ইট ওয়াজ হিজ কারেজ দ্যাট সেভড আস, জোর দেওয়া হচ্ছে। ঠিক আছে, which of the following contains a reduced relative clause? reduced relative clause, reduce মানে আমরা জানি কোনো কিছু reduce কমানো। ঠিক আছে, এখানে সেই সেন্সটাই কাজে লাগাতে হবে। the girl wearing a red dress is my sister, the man who spoke to you is my teacher, the house which was built in 1900 collapsed, the man that I saw yesterday was tall। দেখো রিলেটিভ রিডিউসড রিলেটিভ ক্লজে মানে কোনো কিছু একটা দেখবে মিসিং থাকবে, রিডিউসড করা হবে, কমিয়ে আনা হবে। তো এখানে ফার্স্ট সেন্টেন্স, দ্য গার্ল ওয়ারিং আ রেড ড্রেস ইজ মাই সিস্টার। তুমি যদি এই পোর্শনটা, দ্য গার্ল, এই পোর্শনটা মনে করো বাদ দাও। ঠিক আছে, দ্য গার্ল ইজ মাই সিস্টার, ঠিকই আছে। বাট এখানে এই যে গার্ল সম্পর্কে, দ্য গার্ল ওয়ারিং এ রেড শাড়ি, তো এখানে তোমার কিছু মনে হচ্ছে এই জায়গাটায় কিছু একটা মিসিং আছে। দ্য গার্ল হু ইজ এরকম একটা হলে ভালো হতো না? দ্য গার্ল হু ইজ ওয়ারিং আ রেড ড্রেস ইজ মাই সিস্টার, এরকম হলে কি হতো সেন্টেন্সটা? এটা মিসিং আছে তো, ঠিক আছে, এখানে হুইজটা মিসিং আছে, তো এটা হবে রিডিউসড রিলেটিভ ক্লজ। মানে এই হুইজটা উড যে থাকবে এরকম ক্ষেত্রে, কিছু কিছু সেন্টেন্সের ক্ষেত্রে এরকম মনে হয় রিডিউসড রিলেটিভ ক্লজ থেকে খুব সম্ভবত আরও একটা প্রশ্ন আসে, আরও ক্লিয়ার হবে। ক্লিয়ার? নেক্সট, ইউ মে গো হোয়ার এভার ইউ ওয়ান্ট, দ্য ক্লজ হোয়ার এভার ইউ ওয়ান্ট, এই যে হোয়ার এভার ইউ ওয়ান্ট এটা কি ক্লজ? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, প্লেস অ্যান্ড কমপ্লিমেন্ট ক্লজ। ইউ মে গো, এবং তোমাদের একটা ইম্পর্ট্যান্ট জিনিস বলে দিই, নাউন ক্লজ অ্যান্ড অ্যাডভার্ব ক্লজ চেনার একটা সহজ উপায়। দেখো নাউন ক্লজ সাধারণত আমরা এইভাবে পড়ে এসেছি যে মানে, আচ্ছা একটা সেন্টেন্সে নাউন ক্লজের আসুক, আমি সেখানে আরও ভালোভাবে তোমাদের বুঝিয়ে দেবো বিষয়টা। ঠিক আছে, আগে এই প্রশ্নটা করে নিই, এখন অনেক প্রশ্ন আছে, এখনও 16টা প্রশ্ন আছে। ওকে, যাই হোক, ইউ মে গো এভরিহোয়ার ইউ ওয়ান্ট, এখানে কি বলছে? এভরিহোয়ার ইউ ওয়ান্ট, তো এখানে দেখো এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ভার্ব আছে, আর সাবজেক্ট ভার্বের কম্বিনেশন মিলে তৈরি হয় কি? ক্লজ। ঠিক আছে, এটা একটা ক্লজ, হোয়ার এভার ইউ ওয়ান্ট। তো এখানে কোন ক্লজ? এটা নাউন ক্লজ কি হচ্ছে? নাউন ক্লজ তো হচ্ছে না। যেটা আমি বলতে চাইছিলাম অ্যাকচুয়ালি, যখন এরকম একটা সেন্টেন্স থাকবে না, তুমি এই যে ক্লজের পোর্শনটা আছে, মনে করো যে লাইনটাতে ক্লজ আছে, তুমি সেই লাইনটাকে যদি, এখানে এই ক্লজটা আছে, আমি এই ক্লজটাকে যদি পুরোটা মনে করো পুরোটা, আচ্ছা সরি এটা তো হাইলাইট হয়ে গেল, দেখো পুরোটা এই ক্লজটাকে পুরোটা আমি যদি ঢেকে দিই এইভাবে, মনে করো এখানটায় কিছু নেই। ঠিক আছে, ঠিক আছে, মনে করো এই জায়গাটা নেই, আমি তোমাদের নাউন ক্লজ অ্যাডভার্ব ক্লজ শেখানোর একটা ছোট্ট একটা ট্রিক বলে দিচ্ছি। মনে করো এই জায়গাটা এখানে কিছুই নেই। ওকে, এই জায়গাটায় কিছু নেই, তো এখানে ইউ মে গো, তুমি যেতে পারো, এটার মধ্যে একটা কমপ্লিট সেন্স আছে। যখন এখানে যে ক্লজটা থাকবে সেইটা ঢেকে যদি একটা কমপ্লিট সেন্স আসে, তাহলে সেটা অ্যাডভার্ব ক্লজ হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু যখন এই পোর্শনটা ঢেকে, মানে যেটাতে আমাকে ক্লজ আছে সেটাকে আমি যদি ঢেকে এই বাকি পোর্শনটার যদি মিনিংটা যদি ক্লিয়ার না থাকে, তাহলে সেটা ধরে নিতে হবে সেটা নাউন ক্লজ। কি বললাম? এখানে দুটো ক্লজ আছে, আমি এই যেটা আমাদের জিজ্ঞাসা করেছে যে এই ক্লজটা কী ক্লজ, সেটাকে ঢেকে আমি এটাকে প্রশ্ন করছি ইউ মে গো, মানে মানে সিম্পল দেখছি ইউ মে গো, তো এর মধ্যে একটা কমপ্লিট সেন্স আছে। তো আর কমপ্লিট সেন্স যখনই থাকবে সেটা হয়ে যাবে
কি সেটা হয়ে যাবে অ্যাডভার্ব ক্লজ। আর যখন এটা ঢাকার পরে যখন এই জায়গাটার কমপ্লিট সেন্স থাকবে না এই পোর্শনটার, তখন সেটা কিন্তু নাউন ক্লজ হয়ে থাকে। ক্লিয়ার? এই জায়গাটা আশা করি বুঝতে পেরেছো, এটা একটা শর্ট ট্রিক বলতে পারো। এবং নাউন ক্লজ যখন আসবে আমি তোমাদের আরও ভালোভাবে বিষয়টা ক্লিয়ার করতে পারবে। এটা অ্যাডভার্ব ক্লজ দিয়ে বোঝালাম, একটা নাউন ক্লজ দিয়ে বোঝাবো, আরও ক্লিয়ার হবে। ঠিক আছে? তো এটা আমাদের অ্যাকচুয়ালি আনসার হয়ে যাবে অ্যাডভার্ব ক্লজ প্লেস। ওকে, তো এটা অ্যাডভার্ব ক্লজ হবে। নেক্সট, in the sentence it is essential that she be informed immediately. What kind of clause is that she be informed immediately? কি হবে এখানে? It is essential that she be informed immediately. বলো, নাউন ক্লজ সাবজেক্ট নাকি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি নাউন ক্লজ কন্টেন্ট দ্যাট ক্লজ অ্যান্ড হচ্ছে অ্যাডভার্ব ক্লজ কন্ডিশন, কী হবে এটা সঠিক আনসার? আচ্ছা, এটা তোমরা হোমওয়ার্ক করবে, আমি এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখলাম। কোশ্চেন নাম্বার 15, ঠিক আছে, দাগ নাম্বার দিয়ে ABC কী হয় আনসার করবে, আমরা নেক্সট ক্লাসে এটা আলোচনা করে দেবো। ওকে, এটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম তোমাদের, ভালোভাবে পড়ে ভালো করে বুঝে কিন্তু আনসার করবে। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট ক্লাসিফিকেশন অফ দ্য ক্লজ। হি অ্যাক্টেড অ্যাজ দো হি ওয়ার ইনোসেন্ট। হি অ্যাক্টেড অ্যাজ দো হি ওয়ার ইনোসেন্ট, মনে করো এটা আন্ডারলাইন করা আছে। ঠিক আছে, তো এটাকে কোন ক্লজের মধ্যে আমরা এটাকে ফেলবো? ক্লাসিফিকেশন বলেছে, অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার নাকি নাউন ক্লজ নাকি কমপ্লিমেন্ট ক্লজ? হি অ্যাক্টেড অ্যাজ দো হি ওয়ার ইনোসেন্ট। সে অ্যাক্ট করেছিল, বা এই অ্যাক্টটাকে আমি আরও তোমাদের ক্লজটাকে বোঝানোর সুবিধার্থে মনে করো একটা কেটে দাও, দিয়ে এখানে করে নাও রিঅ্যাক্টেড। ঠিক আছে, মনে করো এটা কাটা, করে নাও রিঅ্যাক্টেড। হি রিঅ্যাক্টেড অ্যাজ দো হি ওয়ার ইনোসেন্ট। তো হি রিঅ্যাক্টেড, ঠিকই সে রিঅ্যাক্ট করেছিল। এবার তার রিঅ্যাক্টটা বা রিঅ্যাকশনটা কেমন ছিল? অ্যাজ দো হি ওয়ার ইনোসেন্ট, যেন সে এমনভাবে রিঅ্যাক্ট করছিল যেন সে নিরপরাধ, সে ইনোসেন্ট, সে কিছু জানেই না। তো এটা একটা কি ম্যানার বোঝাচ্ছে, তো এটা একটা ম্যানার, এর মধ্যে একটা ম্যানারিজম আছে। ঠিক আছে, তো হি রিঅ্যাক্টেড অ্যাজ দো হি ওয়ার ইনোসেন্ট। তো হি ওয়ার ইনোসেন্ট এটা একটা ম্যানার বোঝাচ্ছে, মানে ম্যানারটা কিসের, সে কেমন রিয়্যাক্ট করেছিল, এই ভার্বের একটা ম্যানার বোঝাচ্ছে। রিঅ্যাক্টেড ভার্ব এর ম্যানারটা হচ্ছে অ্যাজ দো হি ওয়ার ইনোসেন্ট। তো এটা একটা ম্যানার, আর ম্যানার যখনই আসে, আমি তোমাদের একটুখানি আগেই একটা প্রশ্নতে বলেছিলাম, যেখানে ম্যানার, টাইম, প্লেস আসবে সেখানে অ্যাডভার্ব ক্লজ হয়ে থাকে। ওকে, তো এখানে অপশান বি হবে সঠিক আনসার, অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার। ঠিক আছে, নেক্সট, identify the type of the underlined clause that she confessed that she had broken the vase. দেখো, adverb clause, noun clause, subject, adjective clause, complement clause. She confessed that she had broken the vase, কি হবে? এখানে দেখো, আমি তোমাদের একটুখানি আগে যে কনসেপ্টটা বলছিলাম নাউন ক্লজ অ্যান্ড অ্যাডভার্ব ক্লজ চেনার উপায়, তুমি মনে করো এই পোর্শনটা, আমি যে ট্রিকটা তোমাকে বললাম, মনে করো এই পোর্শনটা মুছে দাও, এই পোর্শনটা নেই এখানে, এই পোর্শনটা এখানে নেই। এটা আমাদের তো ক্লজ বলেই দিয়েছে, আন্ডারলাইন করে দিয়েছে, এবং এটাকেই চুজ করতে, মানে খুঁজে বার করতে বলেছে কী হবে। মনে করো এই জায়গাটায় কিছু নেই। এবার তুমি এই সেন্টেন্সটা দেখো তো, সে কনফেসড করেছিল। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, কি কনফেসড করেছিল? তুমি একজনকে দাঁড়িয়ে এসে গিয়ে বলছো শি কনফেসড, বাট হোয়াট? শি কনফেসড হোয়াট? কিসের কি কনফেসড করেছিল? এই যে হোয়াট, একটা প্রশ্ন চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন মনে আসছে, মানে এই জায়গাটা দেখো, সেন্সটা মানে মিনিংটা এই জায়গাটাতে ইনকমপ্লিট আছে। আমি বলেছি যদি এই জায়গাটাতে এটা ঢেকে দেওয়ার পরে যদি এখানকার এই মিনিংটা যদি ইনকমপ্লিট থাকে, তাহলে সেটা নাউন ক্লজ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ঠিক আছে, আর আগেরটা যেমন করলাম, এটা ঢেকে দেওয়ার পরে, এই পোর্শনটা ঢেকে দেওয়ার পরে যদি এখানে মিনিংটা ক্লিয়ার হয়, সেটা অ্যাডভার্ব ক্লজ। ওকে, তো শি কনফেসড হোয়াট, মানে এখানে মিনিংটা ক্লিয়ার নেই, তাই এটা কি? এটা হচ্ছে নাউন ক্লজ। ক্লিয়ার? এটা হচ্ছে নাউন ক্লজ।
নাউন ক্লজ অবজেক্ট, ঠিক আছে, এই কনফেস্টের অবজেক্ট হিসেবে এখানে কাজ করছে নাউন ক্লজ। আর নাউন ক্লজ হচ্ছে সাবজেক্টও হতে পারে আবার অবজেক্টও হতে পারে, এখানে অবজেক্ট হিসেবে কাজ করছে তাই এখানে এটা অবজেক্ট, নাউন ক্লজ অবজেক্ট। হোয়াট টাইপ অফ নন ফাইনাইট ক্লজ ইজ ইন ওয়ারিড অ্যাবাউট হিজ এক্সাম হি কুড নট বা কুডেন্ট স্লিপ। ওয়ারিড অ্যাবাউট এক্সাম, সে তার এক্সাম সম্পর্কে চিন্তিত হয়ে ঘুম হারাম করে ফেলেছে বা ঘুমাতে পারেনি, বলো কি কাণ্ড। তো এখানে কি হবে, জিরান্ড ক্লজ, ইনফিনিটিভ ক্লজ, প্রেজেন্ট পার্টিসিপাল ক্লজ। এখানে বলে দিয়েছে দেখো নন ফাইনাইট ক্লজ। নন ফাইনাইট যখনই আমাদের মাথায় আসে তিনটে জিনিস মাথায় আসে, জিরান্ড, আর একটা হচ্ছে ইনফিনিটিভ, আর একটা হচ্ছে পার্টিসিপাল। তো এখানে কি হবে, এখানে ওয়ারিড অ্যাবাউট ইট এক্সাম, এখানে দেখো পার্টিসিপাল ফর্ম আছে কিন্তু, ঠিক আছে, ওয়ারিড। তো কি হতে পারে এখানে, জিরান্ড তো এখানে হবে না, ইনফিনিটিভ হবে না, ইনফিনিটিভের সূত্র হচ্ছে 2 + V1। তো এখানে প্রেজেন্ট পার্টিসিপাল ক্লজ আছে আর আছে পাস্ট পার্টিসিপাল ক্লজ। কী হবে এখানে, এখানে দেখো কুড নট আছে, পাস্ট আছে, তাই এখানে এটাও আমাকে পাস্ট পার্টিসিপাল ক্লজ হবে। এটা সঠিক আনসার অপশান ডি হয়ে যাবে, ঠিক আছে। এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি যদি এরকম লেখা হতো কেমন হতো বলো তো, এই সেন্টেন্সটা কি অ্যাকচুয়ালি এরকম হবে, অ্যাজ হি ওয়াজ ওয়ারিড, he could not sleep। ঠিক আছে, এই অ্যাজ হি ওয়াজ ওয়ারিড এটাকেই এইভাবে লিখেছে ওয়ারিড অ্যাবাউট হিজ এক্সাম। তো এটা অ্যাকচুয়ালি পাস্ট পার্টিসিপাল ক্লজ, অপশন ডি। আনলেস ইউ স্টাডি ইউ উইল ফেল, হোয়াট টাইপ অফ ক্লজ ইজ আনলেস ইউ স্টাডি। এটা একটা সহজই প্রশ্ন, এটা কোনো কমপ্লিমেন্ট নেই, এখানে কোনো রেজাল্টও নেই, কোনো অ্যাডজেক্টিভ ক্লজও নেই, এটা ডিরেক্ট কন্ডিশনাল ক্লজ বা কন্ডিশনাল সেন্টেন্স, এটা বুঝতেই পারছো। আনলেস ইউ স্টাডি ইউ উইল ফেল, যদি তুমি স্টাডি না শুরু করো তুমি ফেল করবে। তো অপশান এ এটা সঠিক আনসার, এটা নিয়ে বলার কিছু নেই, সহজ প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং কন্টেন্টস অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন, ঠিক আছে। If he arrives, he will let. Though it was raining, they played. As she was tired, she slept. When he called, she was busy. কি হবে এখানে, দেখো if he arrives we will leave, এটা হচ্ছে না। অপশান বিটা দেখো তো ভালো করে, দো ইট ওয়াজ রেইনিং দে প্লেড, অ্যাকচুয়ালি অ্যাডভার্বিয়াল ক্লজ এই দো ইট ওয়াজ রেইনিং, এটা হচ্ছে ক্লজ। তারপরে মানে এটাকেই আমাকে, এটাই দেখো অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে এটাই, দে প্লেড, ওকে। দো ইট ওয়াজ রেইনিং দে প্লেড, এই দে প্লেডটা একটা কমপ্লিট সেন্স দিচ্ছে, ওকে। আমি যদি এটাকে বাদ দিয়েও দিই এখান থেকে এটা, তাহলে দে প্লেডটা কমপ্লিট সেন্স দিচ্ছে, আর কমপ্লিট সেন্স দিলে আমি কি বললাম, এটা ট্রিক অনুযায়ী এটা অ্যাডভার্ব ক্লজ হওয়ার সম্ভাবনা বেশি। তো এখানে এটাই হবে অ্যাডভার্বিয়াল ক্লজ, অপশান বি সঠিক আনসার, ঠিক আছে। 20টা হলো, এখনও 10টা আছে, যারা দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, ঠিক আছে। তোমরা কিন্তু এক্সাম পর্যন্ত এরকম ক্লাস পেতে থাকবে, তোমরা টেলিগ্রামে অবশ্যই যুক্ত হবে এই পিডিএফগুলো কালেক্ট করার জন্য, এবং সেখানে কিন্তু প্রশ্ন আনসার মানে সেখানে পোস্ট করা হয়, অবশ্যই আনসার করবে। আর পেড ব্যাচ নিতে চাইলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, মক টেস্ট বলো বা পেড ব্যাচ বলো। নেক্সট, দ্য নোভেল দ্যাট আই বরোড ফ্রম দ্য লাইব্রেরি ওয়াজ আ হিস্টোরিক্যাল thriller. What does the adjective clause modify? That I borrowed from the library, এটা হচ্ছে একটা adjective clause, ঠিক আছে। প্রশ্নগুলো বোঝো, দ্য নভেল দ্যাট আই বরোড, এই দ্যাটটাই নভেলকে কোয়ালিফাই করছে, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এবং এখানে বলেও দিয়েছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তো এখানে দ্য নোভেল দ্যাট আই বরোড, আচ্ছা আনসার তো আমি বলেই দিলাম, দ্য নোভেল দ্যাট আই বরোড ফ্রম দ্য লাইব্রেরি ওয়াজ এ হিস্টোরিক্যাল থ্রিলার হুইচ ডাজ দ্য অ্যাডজেক্টিভ ক্লজ মডিফাই, মানে এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ, এটা কোনটাকে মডিফাই করছে, এটা অবশ্যই নোভেলটাকে মডিফাই করছে, ওকে। তাই নোভেল হবে সঠিক আনসার, অপশান সি। হুইচ টাইপ অফ ক্লজ ইজ ইউজড ইন হোয়েদার শি কামস অর নট ইজ ইররেলিভেন্ট, whether she comes or not is irrelevant, noun clause interrogation subject, adverbial clause of time, complement
ক্লজ অফ অবজেক্ট নাকি কন্ডিশনাল ক্লজ? কি হবে এটা? whether she comes or not is irrelevant what type of clause? এখানে এই যে whether she comes or not, whether she comes or not এটা হচ্ছে অ্যাকচুয়ালি নাউন ক্লজ, ঠিক আছে, নাউন ক্লজ ইন্টারোগেটিভ। এখানে দেখো অ্যাকচুয়ালি এটা দিস ক্লজ সার্ভস অ্যাকচুয়ালি দিস ক্লজ সার্ভস অ্যাজ দ্য সাবজেক্ট, এই পোর্শনটা অ্যাকচুয়ালি সাবজেক্ট হিসেবে কাজ করছে। অ্যান্ড ইট অলওয়েজ ইয়েস নো কোশ্চেন, এবং এখানে একটা তোমার মনে একটা ইয়েস নোর ব্যাপার আসছে, ওয়েদার শি কামস অর নট, সে আসবে কি না, ঠিক আছে, সে আসবে কি আসবে না ইজ ইররিলেভেন্ট, সেটা কোনো মানে সেটা অপ্রাসঙ্গিক একটা ব্যাপার, ঠিক আছে। তাই এখানে কিন্তু এটাকে ইন্ট্রোগেটিভ হিসাবে নিতে হবে, এবং এটা কিন্তু নাউন ক্লজ সাবজেক্ট, এখানে এই পর্যন্ত এটা পুরোটাই কিন্তু সাবজেক্ট, এটা পুরোটাই কিন্তু সাবজেক্ট, এবং এটা নাউন ক্লজ, ওকে, নাউন ক্লজ। তাই এখানে অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। হোয়াট ইজ দ্য গ্রামাটিক্যাল রোল অফ দ্য ক্লজ দ্যাট শি লেফট ইন আই অ্যাম গ্ল্যাড দ্যাট শি লেফট? তো এই যে আই অ্যাম গ্ল্যাড দ্যাট শি লেফট, এটার মধ্যে এই যে দ্যাট শি লেফট মানে এই পোর্শনটা কি ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট, অবজেক্ট ক্লজ, কমপ্লিমেন্ট টু অ্যাডজেক্টিভ, নাকি সাবজেক্ট ক্লজ? দেখো অপশানগুলো খুব ভালো করে দেখবে কিন্তু, আর প্রশ্নগুলোও কিন্তু খুব ভালো করে দেখতে হবে। এখানে দেখো আই অ্যাম গ্লাড, আই অ্যাম গ্লাড, গ্লাড হচ্ছে এখানে এটা কী বলতো, গ্লাড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, গ্লাড অ্যাডজেক্টিভ, তো গ্লাড মানে আনন্দিত হওয়া, তো এখানে অ্যাডজেক্টিভ। তো এই দ্যাট শি লেফট, আই অ্যাম গ্লাড দ্যাট শি লেফট, সে আমাকে ছেড়ে দিয়েছে তার জন্যই আমি আনন্দিত, ঠিক আছে, আনন্দ ফিল করছি। তো এখানে কি হবে তাহলে, আনসারটা কি নেওয়া যায়? এটাকে দেখো এখানে যেহেতু অ্যাডজেক্টিভ আছে, আর এই যে দ্যাট শি লেফট এটা এই অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট, ঠিক আছে, এই অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হচ্ছে দ্যাট শি লেফট, তাই এটাকে বলা হয় কমপ্লিমেন্ট টু অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভের বদলে যদি নাউন থাকতো তাহলে কিন্তু সেটা কমপ্লিমেন্ট টু নাউন হতো, বাট এখানে গ্লাড যেহেতু অ্যাডজেক্টিভ বলে দিয়েছে এবং এটার কমপ্লিমেন্ট হচ্ছে দ্যাট শি লেফট, ঠিক আছে, তাই এখানে কমপ্লিমেন্ট টু অ্যাডজেক্টিভ, অপশান সি হবে সঠিক আনসার। ওকে, কোশ্চেন নাম্বার 23 হলো, এখনও 7টা প্রশ্ন আমাদের বাকি আছে। ভিডিওটা আজকে একটু বড়ই হয়ে যাচ্ছে, কারণ ক্লজ এমন একটা টপিক, এখানে শুধু আনসার করে দিয়ে চলে যাওয়ার মতো জায়গা নেই, একটু বুঝিয়ে না বললে অনেকে বুঝতেই পারবে না, ঠিক আছে, তাই একটু এক্সপ্লেন করতে হচ্ছে, বাট ভিডিওটা একটু বড় হলেও তোমাদের কাজে লাগবে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে কাজে লাগবে, ঠিক আছে। তো এখানে অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। দ্যাট শি লেফট এখানে আমাদের বলেই দিয়েছে দ্যাট শি লেফট কোন ক্লজ, এটা আমাদের এই যে গ্লাড অ্যাডজেক্টিভ এর কমপ্লিমেন্ট, তাই অপশান সি হবে সঠিক আনসার। নেক্সট, she remembered to lock the door. What kind of a structure is to lock the door? এই যে to lock the door এটা কি ধরনের স্ট্রাকচার? to lock the door, এই যে to lock the door আছে, সুতরাং এটা কি ইনফিনিটিভ ফ্রেজ, নন ফাইনাইট ক্লজ, নাকি অ্যাডজেক্টিভ ক্লজ, নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ, নাকি ফাইনাইট নাউন? এখানে টু বলেই দিয়েছে, টু লক, তো এখানে ইনফিনিটিভের একটা ব্যাপার আছে, তাই এটা ইনফিনিটিভ ফ্রেজ বা নন ফাইনাইট ক্লজ আমরা এটাকে বলতে পারি, এটা একটা ফ্রেজের মধ্যেও পড়ে, তো অপশান এ হবে সঠিক অ্যান্সার। আইডেন্টিফাই দ্য টাইপ অফ দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সের টাইপটা কেমন, কি সেন্টেন্সটা? অলদো হি ওয়াজ ইল হি ট্রিটেড দ্য মিটিং অ্যান্ড গেভ এ প্রেজেন্টেশন, এটা কি ধরনের সেন্টেন্স? দেখো ক্লজের মধ্যে একটু এটা ঢুকে গেছে, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, নাকি কম্পাউন্ড কমপ্লেক্স? আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত লিঙ্কার দিয়ে আমরা দুটো সেন্টেন্সকে জয়েন করি, সেখানে আমরা অ্যান্ড ব্যবহার করতে পারি, ঠিক আছে, অ্যাজ ব্যবহার করতে পারি, এরকম সাধারণত অ্যান্ডটাই বেশি চলে। তো এখানে যদি আমরা দেখি, আর এই যে অলদো, বাট, ঠিক আছে, এগুলো সাধারণত আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করে থাকি। তো এখানে অলদো হি ওয়াজ ইল, এখানে এটা কমপ্লেক্স সেন্টেন্স আছে, তারপরে হি অ্যাটেন্ডেড দ্য মিটিং অ্যান্ড আছে এখানে, দেখো মানে এটা এখানে এটা দেখে আমরা বুঝতে পারছি এটা কমপ্লেক্স সেন্টেন্স, আবার এখানে অ্যান্ড আছে, এটা দেখে আমরা বুঝতে পারছি এটা কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ, সুতরাং এটা হয়ে যাবে কম্পাউন্ড কমপ্লেক্স, অপশান ডি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নন ফাইনাইট ক্লজ উইথ এ জিরান্ড? নন ফাইনাইট বলেই দিয়েছে, নন ফাইনাইটের মধ্যে জিরান্ড পড়ে, তো আরও সহজ করে দিয়েছে, তো আমাকে জাস্ট জিরান্ডটা খুঁজতে হবে। দ্যাট ই লাইট ওয়াজ অবভিয়াস, এখানে কিছু নেই। টেলিং লাইজ ইজ হার্মফুল, এটাই হচ্ছে জিরান্ড, অপশান বি। এখানে টেলিং আছে, দেখো টেলিং লাই, ঠিক আছে, টেলিং জিরান্ডের নিয়ম কি? জিরান্ড হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি হয়, সেটাই হচ্ছে জিরান্ড, এবং এটা
ইট অ্যাক্টস লাইক আ নাউন। ঠিক আছে, তাই এখানে টেলের সঙ্গে আইএনজি এবং এখানে জিরান্ড হয়েছে এবং এটা নাউন হিসেবেই কাজ করছে। কারণ দেখো এটা হচ্ছে ভার্ব, আর ভার্বের আগে আমাদের সাবজেক্ট দরকার হয়, আর সাবজেক্ট হতে গেলে তাকে নাউন বা প্রোনাউন হতে হবে। তা টেলিং তো প্রোনাউন নয়, তাই এখানে এটা নাউন। টেলিং লাইস ইজ হার্মফুল, সুতরাং অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং কন্টেন্টস আ কন্ডিশনাল সাবঅর্ডিনেট ক্লজ? এদের মধ্যে কোনটা কন্ডিশনাল সাবঅর্ডিনেট ক্লজ? কন্ডিশনাল বলেই দিয়েছে, আরও সহজ করে দিয়েছে কন্ডিশনাল। তো কন্ডিশন কোথাও দেখতে পাচ্ছ? আমি তো একটাই দেখতে পাচ্ছি, ইফ দিয়ে। ইফ হি স্টাডিজ হি উইল পাস। আর কিছু করার দরকার আছে এই প্রশ্নটার জন্য? তো অপশান এ হয়ে যাবে এখানে সঠিক আনসার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ রিডিউসড রিলেটিভ ক্লজ? রিডিউসড রিলেটিভ ক্লজ একটা করেছি এবং বলছিলাম না আর একটা খুব সম্ভবত আসে, বাট এটাই। দ্য বুক এবং রিডিউস রিলেটিভ ক্লজে কি আমি বলেছিলাম, একটা লিঙ্কারটা অনেক সময় মিসিং থাকে, উর্জে থাকে। ঠিক আছে, দ্য বুক হুইচ রিকমেন্ডেড ইজ গ্রেট, এখানে হুইচ রিকমেন্ডেড ঠিকই আছে, মানে এটা রিডিউস রিলেটিভ ক্লজ নয়। দ্য স্টুডেন্টস স্টাডিং ইন দ্য ল্যাব আর মাই ক্লাসমেটস, এখানে কিছু মিসিং আছে বলে মনে হচ্ছে। দ্য স্টুডেন্টস who are studying my classmate, তো এখানে এই যে হু আর এটা মিসিং আছে না, তাই এটা হচ্ছে রিডিউসড রিলেটিভ ক্লজ, অপশান বি। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট, ইন হি সেইড হি উড কাম, সে বলেছিল সে আসবে। হি সেইড হি উড কাম, দ্য ক্লজ হি উড কাম ফাংশনস অ্যাজ, এই যে হি উড কাম এটা কি হিসেবে ফাংশনস করছে? অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ, রিপোর্টেড স্পিচ, কমপ্লিমেন্ট ক্লজ। হি সেইড দ্যাট হবে এখানে একটা। এবার বুঝতে পারছো এটা কি? হি সেইড দ্যাট হি উড কাম, এটা কি? এটা হচ্ছে সেই ন্যারেশন চেঞ্জ ক্ষেত্রে আমরা এরকম করে থাকি, তো এটা ন্যারেশনেরই একটা প্রশ্ন। তো এখানে হি উড কাম এটা কি? এটা হচ্ছে একটা, এই যে হি উড কাম এটা একটা রিপোর্টেড স্পিচ, অবশ্যই এটা বুঝতে পারছি। এবং এটা নাউন ক্লজ কেন? কারণ এই যে হি উড কাম এটা অবজেক্ট হিসেবে কাজ করছে, তাই অবজেক্ট হিসেবে কাজ করতে গেলে তাকে নাউন হতে হবে। ওকে, তাই এটা নাউন ক্লজ এবং এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। অপশান সি সঠিক আনসার ফর দ্য কোশ্চেন নাম্বার 29। লাস্ট কোশ্চেন আজকের জন্য, হুইচ ক্লজ ইজ অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন? এদের মধ্যে কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ? সিন্স ইউ আর হিয়ার, বিকজ হি ওয়াজ লেট, দো হি রিচ, ইফ ইউ ট্রাই হার্ড, এটার মধ্যে কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন? এই প্রশ্নটাতে না মানে পুরো সেন্টেন্সটাতে এখানে একটা প্রশ্ন, মানে একটা পুরো সেন্টেন্স হওয়ার কথা ছিল খুব সম্ভবত, মানে কিছু একটা মিসিং আছে এখানে। ঠিক আছে, এবং এখানে সেই সেন্টেন্সটা মনে হচ্ছে নেই, সুতরাং এই প্রশ্নটা আমার মনে হচ্ছে একটু ভুল আছে। বাট এখানে যদি আমরা দেখি যে হুইচ ক্লজ ইজ অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন, এটা অ্যাকচুয়ালি আনসারটা এখানে ঠিক ক্লিয়ার হচ্ছে না, মানে এখানে কিছু একটা মিসিং আছে। ঠিক আছে, এখানে একটা কিছু মিসিং ছিল খুব সম্ভবত, মানে আনসারে এটা প্রশ্নটা অ্যাকচুয়ালি দেওয়া হয়নি। তো যাই হোক, এই প্রশ্নটা আপাতত বাদই রেখে দাও। ঠিক আছে, এটা বাদ রেখে দাও। তোমাদের মোটামুটি 29 প্রশ্ন করালাম আমি, তো সবাই আনসার মানে বলবে যে 29-এর মধ্যে কার কত হয়েছে, এটা কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি ভিডিও, মনে হয় একটু বড় হয়ে গেল। নেক্সট ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তার আগে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে। ঠিক আছে, আর কোন টপিকের উপর ভিডিও হলে ভালো হয় সেটাও জানাবে, এবং পেড ব্যাচ নিতে হলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন চেক করবে, সেখানে সব রকম দেওয়া আছে। টেলিগ্রাম জয়েন করবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেটাও জয়েন করবে। সেখানে কিন্তু সব জায়গাতে প্রশ্ন দেওয়া হয়, ওকে, আপডেট দেওয়া হয়। তো এখানে শেষ করছি আজকের ভিডিও।